সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা হাজির হয়েছি। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ, বিষয় কোড 110, স্তর এইচএসসি। অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায়ের শিরোনাম, এটা হচ্ছে 3 নাম্বার অ্যাসাইনমেন্ট, কারণ ভূগোল ও পরিবেশের আরও 2টা অ্যাসাইনমেন্ট হয়েছে। চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। অ্যাসাইনমেন্ট: রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন। নির্দেশনায় দেখো যেটা বলছে: ক, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া; খ, ভূপৃষ্ঠের আকমিক পরিবর্তনের কারণ; গ, পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য। তো বন্ধুরা, এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টের আলোকে আমি তোমাদের জন্য একটি 100% সঠিক উত্তর তৈরি করেছি। তো আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। তো বন্ধুরা, এখান থেকে আমার উত্তর শুরু। যেহেতু একটা প্রতিবেদন প্রণয়ন করতে বলছে, তারিখ 17 আগস্ট 2021, বরাবর প্রধান শিক্ষক, হাসু উচ্চ বিদ্যালয়। বিষয়: রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন। তো বন্ধুরা, এখানে আমি একটা স্কুলের নাম দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবে। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ, যার স্মারক নম্বর এত এবং অনুসারে রকি, ফুজিয়ানা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। তো এইভাবে তোমাদের লিখতে হবে। তো বন্ধুরা, এবার চলো আমরা মূল কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে ক, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। এর আলোক উত্তরটা আমরা সাজিয়েছি: ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। নানা প্রকার ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূরূপের পরিবর্তন সাধিত হয় তা ভূপ্রক্রিয়া। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে তুলছে। এখানে নদী অবক্ষেপণ একটি প্রক্রিয়া। এই ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়, যেমন মধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি এবং সৌরশক্তি। এই সমস্ত শক্তির সাহায্যে ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের কোথাও ধীরে ধীরে পরিবর্তন আনে, আবার কখনো কখনো খুব দ্রুত পরিবর্তন সাধন করে। সাধারণভাবে ভূশক্তির বহিঃশক্তির সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন আনে। সুদীর্ঘ সময় ধরে ভূপৃষ্ঠে এই পরিবর্তন চলে বিধায় একে ধীর পরিবর্তন বলে। ধীর পরিবর্তনে সাধারণত 2 প্রক্রিয়া সম্পন্ন হয়, যেমন নগ্নীভবন ও অবক্ষেপণ। অপরদিকে অন্তঃশক্তি সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠে 2 পরিবর্তন সাধিত হয়। নিম্নে ভূত্বকের পরিবর্তন সাধনকারী ভূপ্রক্রিয়া সমূহের একটি ছক দেখানো হলো। ভূপ্রক্রিয়া: ধীর পরিবর্তন, ধীর আকমিক পরিবর্তন, আকমিক পরিবর্তন। এরপরে এই ধীরে আছে আবার নগ্নীভবন পরিবর্তন, অবক্ষেপণ। এরপর আকমিক পরিবর্তন, ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত। এরপর দেখাবো নগ্নীভবন আছে বিচূর্ণ ভবন। এরপর এখানে আছে ক্ষয়ী ভবন, এখানে আছে অপসারণ। তো দেখো বন্ধুরা, এরপর খ নাম্বার যে কোশ্চেনটা, ভূপৃষ্ঠের আকমিক পরিবর্তনের কারণ। পৃথিবীর অভ্যন্তরীভাগ এখনও উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে। বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শক্তির প্রভাবে ভূগর্ভে সর্বদা নানা রূপ পরিবর্তন হচ্ছে। আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, ভূমিকম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচন, ভূগর্ভের তাপ অরণ্য শক্তি, প্রচণ্ড শক্তির ফলে ভূপৃষ্ঠ হঠাৎ যে পরিবর্তন সাধিত হয় তাকে আকমিক পরিবর্তন বলে। এরূপ পরিবর্তন খুব বেশি স্থান জুড়ে হয় না। আকমিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি দ্বারা। তো বন্ধুরা, এখানে 3টা জিনিসের কথা বলা আছে: ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি। 3টারই বিবরণ দিতে হবে। তবে আমি ভূমিকম্পের বিবরণটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, সেই এলাকাকে ভূমিকম্পটা আমি একটু বড় করে দেবো, তোমরা তোমাদের মতো সাজিয়ে নেবে। ভূমিকম্প: পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকমিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কখনো কিছু সময় পর অনুভূত হয়। এই কম্পন কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। ভূমিকম্পের প্রধান কারণ: পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূমিকম্প সৃষ্টি হয়। অপ্রধান কারণ: 1.
শিলাচ্যুতি বা শিলাতে ভজের সৃষ্টি। কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই কারণে ভূমিকম্প হয়। 2 তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়, ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ। পৃথিবীর অভ্যন্তরীণ তাপের কারণে সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কার ফলে প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়। 4 ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। অনেক সময় ভূগর্ভে হঠাৎ বা চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে ভূমিকম্প হয়। 5 হিমবাহের প্রভাব। হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে উঠে ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে পৃথিবী পৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধন সম্পদ, যাতায়াত ব্যবস্থা বিনষ্ট, এতে জীবন ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নিচে ভূমিকম্পের ফলাফল আলোচনা করা হলো। 1 ভূমিকম্পনের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। নদী গতিপথ পাল্টে যায়। উদাহরণ হিসেবে বলা যায় 1787 সালে আসামের যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদীটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত শুরু করে। 2 ভূমিকম্পনের ফলে অনেক সময় পর্বতগাত থেকে হিমানি সম্প্রসারপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। 3 ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এরপর দেখো সুনামি। সুনামি একটি জাপানি শব্দ। এই ভাষা শব্দের অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। সুনামি পানির ঢেউ, সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়। এটা সাধারণত ঢেউয়ের চেয়ে অনেক বিশাল আকৃতি। এটি অতি দ্রুত ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল ও পার্বত্য এলাকা জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বিশাল হ্রদের ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদি কারণে সুনামি হতে পারে। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামি ধ্বংসলীলা সংঘটিত হয়। 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগর যে সুনামি সৃষ্টি হয় তা এই মহাসাগরের আশেপাশে 14টি দেশ আঘাত হানে এবং মারাত্মক একটি দুর্যোগ সৃষ্টি হয়। এরপর দেখো আগ্নেয়গিরি। ভূত্বকের শিলাস্তর সর্বোচ্চ এক ধরনের কঠিন বা গভীর নয়, কোথাও নরম আবার কোথাও কঠিন। কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় এবং সুড়ঙ্গের সৃষ্টি হয়। ভূত্বকের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম এবং জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবল বেগে ঊর্ধ্ব এবং উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠের এই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি মুখকে জ্বালামুখ এবং জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। তো বন্ধুরা, এই ছিল আমার খ নাম্বার কোশ্চেন। এবার চলো আমরা গ নাম্বার কোশ্চেনে চলে যাই। পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য। ভূপৃষ্ঠ সর্বত্র সমান নয়। এর আকৃতি, প্রকৃতি এবং গঠনগত বেশ কিছু পার্থক্য আছে। ভূমির এই আকৃতি ও গঠনগত বৈশিষ্ট্যকে ভূমিরূপ বলে। ভূপৃষ্ঠের কোথাও রয়েছে উঁচু পর্বত, কোথাও সমতল, কোথাও পাহাড়, কোথাও মালভূমি। এছাড়াও বিভিন্ন স্থানে উচ্চতা, বন্দরতা এবং ঢালের মধ্যে পার্থক্য রয়েছে। ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো পর্বত, মালভূমি, সমভূমি। তো বন্ধুরা, এই 3টার বিবরণ দিতে হবে। দেখো আমরা উত্তরটা সাজিয়েছি। পর্বত সমুদ্রতল থেকে অত্যন্ত 1000 মিটারের বেশি উঁচু, সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাকে পর্বত বলে। সাধারণত 6000 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। পর্বতের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর ঢাল খুব খাড়া এবং সাধারণত চূড়া বিশিষ্ট হয়। কোনো পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে, যেমন আফ্রিকান কিলিমানজারো। আবার কিছু পর্বত অনেকগুলো পৃথক শৃঙ্গসহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে, যেমন হিমালয় পর্বতমালা। পর্বতের প্রকারভেদ, উৎপত্তি, বৈশিষ্ট্য, গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত 4 প্রকার। ক ভঙ্গিল পর্বত, খ আগ্নেয় পর্বত, গ চ্যুতিস্বরূপ পর্বত, ঘ ল্যাকোস্পিড পর্বত। তো দেখো, ক ভঙ্গিল পর্বত। ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি। কোমল
পাবলিক শিলার ভাঁজ পরে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। খ আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়, একে সঞ্চিত পর্ব বলে। এরপর দেখো গ, এখানে ভুল আছে, এটা হবে চ্যুতিস্তূপ পর্বত। ভূয়ালনের সময় ভূপৃষ্ঠের শিলা স্তরে প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়, এই প্রসারণ এবং সংকোচনের জন্য ভূত্বক ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এই ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়, ভূগোলের ভাষায় একে চ্যুতি বলে। ভূত্বকের এই স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে এটা হবে স্তূপ পর্বত বলে। ভারতের বিন্দা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত ইত্যাদি। এরপর দেখো ল্যাকোলিথ পর্বত। পৃথিবীর অভ্যন্তরে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে, ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফুত হয়। ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে, এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। এরপর দেখো আমাদের যেটা আছে মালভূমি। পর্বত থেকে কিছু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। মালভূমি উচ্চতা 100 মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর বৃহত্তম মালভূমি উচ্চতা 4274 থেকে 5190 মিটার। অবস্থানে ভিত্তিতে মালভূমি 3 ধরনের। ক পর্বত মধ্যবর্তী মালভূমি, খ পাদদেশীয় মালভূমি, গ মহাদেশীয় মালভূমি। এরপর দেখো বন্ধুরা সমভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদ ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যেমন নদী, হিমবাহ, বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমি সৃষ্টি হয়। মৃদ ঢাল ও স্বল্প ভূধরতার জন্য সমভূমির কৃষিকাজ, বসবাস, রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী। তাই সমভূমিতে সবচেয়ে ঘন জনবসতি গড়ে উঠেছে। উৎপত্তি ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যেমন ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমি। যেমন ক্ষয়জাত সমভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী প্রবাহ, বায়ু প্রবাহ এবং হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে কোনো উচ্চ ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমি সৃষ্টি হয়। অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমি, ইউরোপের ফ্রিল্যান্ড ও সাইবেরিয়ার সমভূমি এই ধরনের ক্ষয়জাত সমভূমি। বাংলাদেশে মধুপুরের চত্বর বরেন্দ্রভূমি 2টি ক্ষয়জাত সমভূমির উদাহরণ। এরপর দেখো সঞ্চয়জাত সমভূমি। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পলি, বালুকণা, ধূলিকণা কোনো নিম অঞ্চলে সঞ্চিত হয়ে কালক্রমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। এই ধরনের সঞ্চয়জাত সমভূমি পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত যে কোনো অবস্থানে সৃষ্টি হতে পারে, যেমন নদীর পলি অবক্ষেপণের মাধ্যমে সৃষ্ট প্লাবন সমভূমি, নদীর মোহনায় কাছাকাছি এসে নদীর সঞ্চয়নের মাধ্যমে সৃষ্ট বদ্বীপ, শীতপ্রধান এলাকা, হিমবাহের। তো বন্ধুরা এই ছিল আমার গ নাম্বার কোশ্চেন। এরপর যেটা তোমরা করবা, প্রতিবেদকের নাম, ঠিকানা লিখে দিবা, শ্রেণী লিখে দিবা। আমি একটা নাম দিছি, তোমরা তোমাদের মতো করে একটা দিয়ে দিবা। তো বন্ধুরা এই ছিল আমার সম্পূর্ণ প্রশ্নের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবা। তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। ধন্যবাদ তোমাদের সবাইকে।